গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজে। আমি বাবরি ইসলাম তুলি তোমাদের সাথে আবারও যুক্ত হয়েছি আজকে, এবং আমার সাথে যুক্ত হয়েছেন দুজন চমৎকার গেস্ট। আমরা তাদের সাথে কথা বলবো, তাদের লাইফ সম্পর্কে জানবো, এবং তাদের লাইফের একটা ভিন্ন বিষয় আছে ওই অ্যাঙ্গেলটা একটু দেখার চেষ্টা করব। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শিউলি আপু, এবং আমাদের সাথে উপস্থিত আছেন বর্ষা আপু। কেমন আছেন আপনারা? বেশ ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেক ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন, স্টুডিওতে এসেছেন, এটা আমাদেরকে অনেক বেশি কৃতজ্ঞ করেছে। অনেক ধন্যবাদ শুরুতেই আপনাদেরকে। এবার আমরা শিউলি আপুর কাছে চলে যাবো। আপু, আপনার প্রফেশনটা কি, এবং আপনি পাশাপাশি যে আপনার অ্যাথলেটিক জার্নি, কি স্পোর্টস আপনি পার্সু করছেন, সেটা যদি আমাদের অডিয়েন্সদেরকে একটু বলেন। ধন্যবাদ তুলি আপু। আমি মূলত ২১ টেলিভিশনে আছি, সাংবাদিকতা করছি, স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি। বর্তমানে ইলেকশন কমিশন বিটে কাজ করছি, যেটা এই মুহূর্তে খুবই আলোচিত। নির্বাচন, যেহেতু নির্বাচন নিয়ে সামনে একটা নির্বাচিত সরকার আসার প্রত্যাশায় আছে পুরো দেশ জনগণ। তো মোটামুটি ব্যস্ত সময় কাটাতে হয় আমাকে। তো এর বাইরে আসলে সময় করে আমাকে আমার যে স্পোর্টস, আমার মেইন স্পোর্টস আপাতত সাইক্লিং। তো সাইক্লিংয়ের পাশাপাশি আমি রান করি, কিন্তু রান আমি রিসেন্ট শুরু করেছি। আগে একটা সময় করলেও মাঝখানে একদম স্টপ ছিল। সাইকেলকে আমি আসলে অনেক বেশি ফোকাস করেছি, যেহেতু আমার ন্যাশনাল ইভেন্ট টার্গেট ওরিয়েন্টেড আমি ট্রেনিং করি, আমার কোচ আছেন তার আন্ডারে। তো সব মিলে আসলে একটা ব্যস্ত এবং অনেক চাপ আসলে আমাকে ফেস করতে হয়, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চার স্কুল থাকে অনেক আর্লি মর্নিং। তো তাকে তোলা, নাস্তা করানো, স্কুলে পাঠানো, টিফিন দেওয়া, রেডি করা, সব মিলে। তো এর বাইরে আবার আমার অফিসও, যদি মর্নিং অফিস থাকে ৯টা থেকে ১০টা, তো এর মধ্যে আমার নিজের যে ট্রেনিং সেটা বের করতে আসলে আমাকে আসলে বেশ খানিকটা চাপ নিতেই হয়। কারণ আমার আপনি জানেন যে সাংবাদিকতা এরকম একটা পেশা যেটার হচ্ছে স্টার্টিং টাইমটা আছে, কিন্তু কখন শেষ হবে এন্ডিং টাইম সেটার আসলে কোনো লিমিটেশন থাকে না। তো দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমি সন্ধ্যায় ফিরি, আবার দেখা যায় যে রাতের ১২টা, মানে ১১টা ১২টা এরকমও বেজে যায়। তো আমার আসলে ট্রেনিংটা এর মধ্যে ম্যাচ করতে, অ্যাডজাস্ট করতে আমার আসলে বেশ ভালোই চাপ নিতে হয়। শিউলি আপুর সাথে কথা বলছিলাম, এবারে বর্ষা আপুর সাথে একটু কথা বলবো। আপু, আপনার প্রফেশনটা যদি আমাদেরকে একটু বলেন, এবং তার পাশাপাশি আপনি কি স্পোর্টস পার্সু করছেন সেটা একটু যদি বলেন। ধন্যবাদ তুলি আপু। আমি মূলত এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি, সেখানকার স্পোর্টস অ্যান্ড ফিটনেস ইনস্ট্রাক্টর হিসেবে। আর এর পাশাপাশি মূলত আমি আমার রানিংয়ের জন্যই আমাকে সবাই চেনে। রানিংটা দিয়েই আসলে আমার স্পোর্টস জার্নিটা শুরু। আর এখন বর্তমানে হচ্ছে, যেহেতু আমার আমি মাল্টিপল স্পোর্টসটা দেখি, যেহেতু ইউনিভার্সিটির ইনস্ট্রাক্টর, সো ওইটার পাশাপাশি আমার রানিংয়ের ট্রেনিংটা বলেন, অন্যান্য সব কিছু বলেন, সবটাই মেনটেন করতে হয়। বাট আমার যেটা হয়েছে যে আমার প্রফেশন এবং প্যাশন দুটোই একটা সেক্টরে, সেক্ষেত্রে আসলে ট্রেনিংটা যদি রানিংয়ের জন্য আমি ওভাবে ফোকাসড হতে না পারলেও ওভারঅল ফিটনেসের ব্যাপারটা আমার জন্য একদম ঠিকঠাক মেনটেন হয়ে যায়। তার মানে আপুর আসলে পেশা এবং নেশা এই দুটোই কিন্তু একই স্কেলে পড়ে গেছে, যার কারণে ওনার জন্য ব্যালেন্স করাটা একটু বেশি সহজ। কিন্তু পাশাপাশি আমাদের সাথে যে শিউলি আপু আছেন, ওনার জন্য কিন্তু খানিকটা বেগ পেতে হয়, কারণ ওনার টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি চ্যালেঞ্জিং এখানে। তো শিউলি আপু, আপনার কাছে একটু জানতে চাই, এই চ্যালেঞ্জটা আপনি যে ফেস করছেন প্রতিদিন, সেটা আসলে কিভাবে বলতে, আমার তো আসলে নির্দিষ্ট ট্রেনিং শিডিউল করা থাকে। তো আমি চেষ্টা করি বেশিরভাগ দিন ভোরটাকে কাজে লাগাতে। আমাকে ধরেন আর্লি মর্নিং উঠে যেতে হয় ৪টা বা ৫টায়, মানে মানে নিম্ন যদি বলি সেটা ৫টায় আমাকে উঠতে হয়। তো তার আগে আমি চেষ্টা করি ৬টা, ৬:৩০টার মধ্যে আমার ট্রেনিংটা কমপ্লিট করতে। তো যেদিন আমার আবার ভোরে অফিস থাকে, তো সেদিন সেটা আসলে সম্ভব হয় না। তো তখন আমি অল্টারনেট হিসেবে রাতটাকে ইউজ করার চেষ্টা করি। তো কিন্তু এরকম করতে গিয়েও দেখা যায় যে কোনো দিন আবার আসলে মিস হয়ে যায় ট্রেনিং। তো মানে কোচকে বলি, নিজের মধ্যে একটা অপরাধবোধও তৈরি হয় যে আমি আসলে আজকের দিনটা আমি কাজে লাগাতে পারলাম না। এরকম হয়। তখন দেখা যায় যে অল্টারনেট হিসেবে আমার যে সাপ্তাহিক ডে অফের একটা দিন তো আমাদের রিকভারির জন্য রাখি। দেখা যায় যে সেই দিনটাকে আমি চেঞ্জ করি। রিকভারির দিনটাকে আমি তখন হচ্ছে ট্রেনিং শিডিউলের মধ্যে আনি, আর যেদিন চাপ থাকে সেটা অফিসের জন্য ব্যয় করি। এভাবে আসলে মিলিয়ে আমাকে ব্যালেন্সটা করতে হয়। আমি একটু এবার বর্ষা আপুর কাছে চলে যাই। এই যে শিউলি আপুর যে স্ট্রাগল এভরিডে টাইম ম্যানেজমেন্টটা, কারণ এটা সময় যে কত গুরুত্বপূর্ণ এটা আমরা খুব ভালোভাবে জানি। আর আমাদের এই শহরে তো
ট্রাফিক জ্যাম সবকিছু হ্যাঁ। মিলিয়ে আমাদেরকে যে কোনো একটা জায়গায় পৌঁছাতে হলে একটু বেশি সময় হাতে নিয়ে রাখতে হয়। এবং আই এম শিওর লাইক আপনারা আজকে এখানে এসেছেন সেটাও আপনাদেরকে ওই জ্যামের টাইমের কারণে কিন্তু ক্লকটা এদিক ওদিক হয়ে যায়। এখন আমি বর্ষাপুর কাছে জানতে চাই আপনার প্রফেশন এবং হয়তো স্পোর্টস আপনার যেটা আপনি পছন্দ করেন সেটা পাশাপাশি ব্যালেন্স করতে পারছেন, কিন্তু আপনার স্টুডেন্টরা বা যারা হচ্ছে শিউলিয়াপুর মতো ওয়ার্কিং মম আছেন তারা কিভাবে আসলে ব্যালেন্সটা খুঁজে পেতে পারেন? এই সকালবেলাটা ওঠা, আবার দেখা যায় রাতেও একটু লেটে ঘুমাতে যেতে হয়, তো সেক্ষেত্রে তারা নিজেদের জীবনযাপনটাকে কিভাবে আসলে ব্যালেন্স করবেন, সাধারণ মানুষ যারা আছেন? আসলে সেক্ষেত্রে বলবো আমি আমারও যদি বলি আমাকে অনেক সকালে উঠতে হয়। কোনো কোনো দিন যেহেতু এখন কিছুটা অন্ধকার থাকে ভোর 5টার সময়, একটু মানে সেফটি সিকিউরিটির ব্যাপারটা থাকে। সো সেক্ষেত্রে আমাকে ম্যাক্সিমাম টাইম ইভিনিং টাইমটাই বেছে নিতে হয়। আমি কখনোই সকালে ট্রেনিংটা ধরতে পারি না শুক্রবারে ছাড়া। আর যেহেতু আমার যারা স্টুডেন্ট তারা মূলত আমার ক্যাম্পাসটা হচ্ছে রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, ওখানে স্টুডেন্টরা স্টে করে যাদের বের হওয়ার সুযোগ নেই। তো তাদের ক্ষেত্রে আমার সবসময় একটা করণীয় থাকে, যদি তুমি বাইরে বের হতে না পারো, এই সুযোগটা যদি তোমার না থাকে, ঘরে 30 মিনিটস টু 45 মিনিটস আমি মনে করি যে এটা এনাফ। একজন মানুষ বা একজন ওয়ার্কিং ওমেন হোক, নিজের জন্য কিছুটা হলেও সময় বের করা খুবই জরুরি। কারণ দিন শেষে আপনি যে একটা স্ট্রেস, আপনার যে স্ট্রাগলিং থাকে সারাদিন অন্যের জন্য চিন্তা করতে করতে নিজের কথাটা আমরা আসলে মেয়েরা ভুলেই যাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় ঘরে বসে থেকে আপনি 30 মিনিটস 40 মিনিটস আপনি নিজের জন্য ব্যয় করতে পারেন। সেটা ইয়োগা হতে পারে, সেটা মেডিটেশন হতে পারে, সেটা একটা ডান্স ওয়ার্কআউট হতে পারে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, যেটা আপনার বলেন যে আপনার নিজের হরমোনাল ব্যালেন্সের জন্য খুবই জরুরি। মানে ইনডোর কিংবা আউটডোর যে কোনো জায়গায় আপনার শারীরিক চর্চা, যেটা যে এক্সারসাইজ বা ব্যায়াম বা যে কোনো স্পোর্টসের সাথে জড়িত থাকলে কেউ এই দুটো জায়গাকেই ব্যবহার করতে পারেন এবং বোথ আর ইম্পর্টেন্ট। আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা মেসেজ। আপনি যদি সময় আসলে ম্যানেজ করতে কিংবা টাইম ম্যানেজমেন্ট যদি আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যায়, তাহলে ইনডোরের টাইমটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। শুধুমাত্র একটা ইয়োগা ম্যাট থাকলে এবং তার সাথে যদি একটা টাওয়াল থাকে আপনার, আপনি ইনডোরে কিন্তু খুব সুন্দর করে নিজেকে আধা ঘন্টা কিংবা 45 মিনিট সময় দিয়ে সুস্থ এবং ফিট রাখতে পারবেন। চলে যাচ্ছে শিউলি আপুর কাছে। আপু, এই যে আমরা সব সময় শুনি যারা হচ্ছে এন্ডিউরেন্স অ্যাথলিট আছেন বা যারা হচ্ছে রানার কিংবা যারা হচ্ছে স্পোর্টস প্র্যাকটিস করেন, কম্পিটিটিভ স্পোর্ট, ওনাদের কিন্তু ট্রেনিংটা অনেক বেশি ক্রুশাল হয়। আর আপনি যেহেতু একজন সাইক্লিস্ট, আমাদের দেশে বা ঢাকাতে স্পেশালি কিন্তু সাইক্লিংয়ের খুব একটা ভালো রুট নাই যেখানে আপনাদের লম্বা ট্রেনিংগুলো করতে পারেন আপনারা। ছেলেরা তো চ্যালেঞ্জ ফেস করছেই, একজন নারী হিসেবে আপনার জন্য ব্যাপারটা আরো কঠিন হয়তো। তো আপনি আসলে এই জায়গাটাকে কিভাবে ব্যালেন্স করেন? প্রথমে বলি যে আমাদের সমাজের মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা আসলে এখনো অনেক পিছিয়ে আর কি। মানে এই সময়ে বাস করি আমরা, তার তুলনায় আসলে অনেক পিছিয়ে। আমি যদি আপনাকে মানে একদম সাম্প্রতিক একটা ঘটনা বলি, যে ছোট্ট ঘটনা, কিন্তু এটার তাৎপর্য আমার কাছে অনেক বেশি। আমি পূর্বাচলে একটা রেস শেষ করেছি রিসেন্ট, 21 ফেব্রুয়ারি ছিল। তো সেখানে রেস শেষে একটা ধরেন ছেলেটার বয়স কত হবে, সর্বোচ্চ 22-23 বছর। সে রেস শেষে আমাকে বলছে, আপু আপনার সাথে আমি অনেকক্ষণ ট্র্যাকে ছিলাম, আপনাকে ধরে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি আসলে পারিনি। তো আপনি তো একটা মেয়ে, আমি ছেলে হয়েও আপনার সাথে পারিনি। সে আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, সে প্রশংসা করছে, কিন্তু তার প্রশংসার ভেতরে যেটা লুকিয়ে আছে সেটা সে জানে না, সেটা সে ফিল করতে পারেনি। এবং হয়তো সে কখনো এটা ফিলও করে না যে মানে মেয়ে আর ছেলের সাথে সাইকেল মানে বেশি ভালো পারা কম পারা এটা সম্পর্ক আসলে কতটা সেটা মানে নিশ্চয়ই মানে ইয়ারা বলতে পারবেন, কিন্তু এটা আসলে খুব বেশি নেই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ট্রেনিংয়ের উপরে, আপনি কতটা ভালো প্র্যাকটিস করছেন, কতটা পরিমিত আপনি নিয়মিত ট্রেনিং করছেন তার উপরে। তো ওকে আমি বললাম যে ওকে আমি এই ছোট্ট ইস্যুটা ধরিয়ে দিলাম। আমি বলছি, তুমি ঠিক আছে এভাবে বলেছেন আপনি ঠিক আছে, কিন্তু বিষয়টা আসলে ছেলে আর মেয়ের উপরে নির্ভর করে না। তাহলে দেখেন, এই যে একটা বাচ্চা ছেলে, সেও কিন্তু ভাবছে যে ছেলে হলে বেশি পারবে, মেয়ে তার সাথে চাইতে কম পারবে। তো এরকম, তারপর ধরেন এরকম অনেক তিক্ত অভিজ্ঞতা, মধুর অভিজ্ঞতা থেকে আসলে মানে আমাদেরকে হবে, মানে এটা বিশাল একটা চ্যালেঞ্জ। তারপর ধরেন আমি যদি আমার রেসের জন্য কোথাও যাই, দেখা যায় যে আমার টিমমেটদের জন্য কোনো হোটেলে জায়গা হলো, সেখানে মেয়ে হিসেবে আমাকে ফেস করতে, যে আপনি একা সিঙ্গেল মেয়ে, আমরা তো সিঙ্গেল মেয়েকে হোটেল ভাড়া দেবো না। তারপরে এরকম আরো নানা তিক্ত অভিজ্ঞতা আছে। মানে তারপর ধরেন আমি যে বাসায় আগে ভাড়া থাকতাম,
সে বাসার বাড়িওয়ালাকে পাশের লোকজন বলছে যে ও তো এরকম শর্টস পরে সাইক্লিং ড্রেস পরে হুম। এরকম বের হয়, এটা আসলে মানে এলাকার আমাদের জন্য এলাকার ভালো না, জন্য এটা হ্যাঁ। প্রেস্টিজিয়াস ইস্যু, তাকে বাসা ভাড়া দিবেন না আপনি, তাকে বের করে দেন। তো মানে এইরকম বিভিন্ন ইস্যু আসলে ফেস করতে হয়েছে আমাকে। এই যে মেয়েরা প্রতিনিয়ত এগুলো ফেস করছে, কিন্তু এই ফেস করতে করতে একটা কথা, মানে আপু যখন শেয়ার করছিলেন আমার মনে হচ্ছিল এত কিছুর পরও আমাদের দেশের মেয়েরা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে একেবারে পিছপা হয় না। আমরা সেই গল্প শুনবো রেজওয়ানা আপুর কাছ থেকে, আমরা সেই গল্প শুনবো শিউলি আপুর কাছ থেকে। এবারে এই পর্বে একটু কুইজ আমরা খেলে নিতে চাই আপুদের সাথে। এইবারের আমি আপনাদেরকে কুইজের প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন পাবেন 10 নম্বর করে, কিন্তু যদি উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। প্রথমেই প্রশ্ন হচ্ছে রেজওয়ানা আপুর কাছে, বাংলাদেশের বর্তমান দ্রুততম মানবীর নাম কি? শারমিন আক্তার। আপু আরেকটু ভেবে বলেন, আপনার আরো 5 সেকেন্ড সময় আছে, সময়টাকে সদ্ব্যবহার করতে পারেন। শিরিন আপু। নামটা পুরো বলতে হবে। শিরিন আক্তার। শিরিন আক্তার লক করে দিব আমরা। ইয়েস। ওকে, বর্ষা আপু কিন্তু কিছুটা পাজলড হয়ে গেলেও এখন কিন্তু উনি একদম ভেবে সঠিক উত্তরটাই দিয়েছেন। বাংলাদেশের বর্তমান দ্রুততম মানবীর নাম হচ্ছে শিরিন আক্তার। চমৎকার বর্ষা আপু, চমৎকার। অ্যাথলিটরা কিন্তু একেবারে অপ্রতিরোধ, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবারে চলে যাব আমরা আমাদের শিউলি আপুর কাছে। শিউলি আপুর কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশের প্রথম অল উইমেন সাইক্লিং ক্লাবের নাম কি? জানেন হার মেনে নিচ্ছেন শুরুতেই? না, এই বিষয়ে আসলে এই তথ্যটা আমার কাছে জানা নাই। ওকে, সো আমাদের অডিয়েন্স যারা আছে এবং আমার গেস্টরা যারা আছেন সবার জন্য কিন্তু আমি এই উত্তরটা জানিয়ে দিতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা উত্তর, এটা আমাদের সবার জানা উচিত। বাংলাদেশের প্রথম অল উইমেন সাইক্লিং ক্লাবের নাম হলো উইমেন অন হুইলস। ও চমৎকার। Women on Wheels। এবারে হচ্ছে আমাদের এইবারের যে কুইজের আমরা প্রশ্ন করলাম তাতে কিন্তু বর্ষা আপু এগিয়ে 10 নম্বর নিয়ে, শিউলি আপু 0। ফিরছি কিছুক্ষণের মধ্যে, যেহেতু বিরতির সময় হয়ে গেছে। অডিয়েন্স আপনারা আছেন চ্যানেল এস রেগুলার আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। বিরতির পরে সবাইকে আরো একবার আমন্ত্রণ চ্যানেল এস এর চমৎকার আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। আমি বাবরি ইসলাম তুলি তোমাদের সাথে আছি। চমৎকার দুজন গেস্টের সাথে আড্ডা হচ্ছে। তারা কিন্তু পেশাগত জীবনে ভিন্ন জায়গায় কাজ করছেন, কিন্তু তার নেশার যে জায়গাটা, তার মানে তার যে একটা প্যাশনের জায়গা, সেটা কিন্তু ভিন্ন জায়গায়। একজন হচ্ছেন স্পোর্টস ইনস্ট্রাক্টর, একজন একটা ইউনিভার্সিটির, আরেকজন হচ্ছেন একজন জার্নালিস্ট। কিন্তু তিনি পাশাপাশি তার যে পছন্দের স্পোর্টস সাইক্লিং, এবং আরেকজন যে আমাদের সাথে আছেন বর্ষা আপু, যিনি ইউনিভার্সিটির স্পোর্টস ইনস্ট্রাক্টর, উনি উনার যে পছন্দের জায়গা ম্যারাথন প্র্যাকটিস করে যাচ্ছেন। আপুদের কাছ থেকে তাদের জীবনের সফলতার গল্প এবার একটু শুনবো। অনেক তো বাধার গল্প শুনলাম, এবার একটু সফলতার দিকে তাকাতে চাই। শিউলি আপু, আপনার চমৎকার দুটো অভিজ্ঞতা হয়েছে শেষ এক সপ্তাহে, আমরা একটু শুনতে চাই সেটা কি। লাস্টেরটা দিয়ে যদি শুরু করি, যে কুমিল্লা একটা প্রতিযোগিতা ছিল, সেটা মূলত ট্রায়াথলন ইভেন্ট। তো সেখানে ডুয়াথলনের একটা ইভেন্ট রেখেছেন আয়োজকরা। দেশে আসলে এরকম গোছানো ইভেন্ট কমই হয়, আমরা খুব একটা দেখিনি। ডুয়াথলন একটা ইভেন্ট হয়েছে, অসাধারণ ছিল। তো সেখানে মেয়েদের মধ্যে আমি আসলে চ্যাম্পিয়ন হই। তো এটা নিশ্চয়ই আমার জন্য বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। যেহেতু কুমিল্লার মতো একটা প্রত্যন্ত এলাকায় বলবো আমি, যে এখানে চারপাশ থেকে আমাদের বেশ কিছু মানে ছোট ছোট বিচ্ছিন্ন ছোট্ট কমেন্ট, মানে বাজে বলবো না, আবার অনেকটা ইরিটেটিং এই টাইপের কমেন্টও আমরা দৌড়াতে দৌড়াতে বা সাইক্লিং করতে করতে আমাদের শুনতে হয়েছে, ফেস করতে হয়েছে। ও যাই হোক, এগুলোকে আমরা ওভারকাম করে গেছি, ইগনোর করে গেছি। সব মিলে ভালো একটা ইয়ে ছিল। তারপর এর আগে আমি তার আগের দিন 21শে ফেব্রুয়ারিতে পূর্বাচলে একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে আইটিটি। আইটিটিতে ফার্স্ট রানার আপ হই। তো দুটোই অভিজ্ঞতা আমার জন্য বেশ আনন্দের, নিঃসন্দেহে। তো আমার অ্যাচিভমেন্ট যদি বলেন, তার আগে আমি 2022 এবং 23 সালে পরপর দুবার ন্যাশনাল যে সাইক্লিং প্রতিযোগিতা হয় সরকারিভাবে, প্রথম 2022 সালে আমি হচ্ছে ব্রোঞ্জ পাই সাইক্লিংয়ে, আর হচ্ছে 23-এ আমি সিলভার পাই। এই অ্যাচিভমেন্টগুলো আমার জীবনের জন্য পরম আনন্দের। চমৎকার, চমৎকার। শিউলি আপু, দেখেন আমরা প্রথমে কিন্তু আপুর সাথে গল্প করতে গিয়ে শুনলাম কতটা বাধার সম্মুখীন উনি হয়েছেন, এবং সেগুলোকে উনি প্রতিদিন কিভাবে ফেস করেন, কিভাবে টাইম ম্যানেজমেন্টের মতো চ্যালেঞ্জটাকে উনি ফেস করেন। আর এবারে কিন্তু আপুর কাছ থেকে আমরা শুনলাম যে এত বাধা অতিক্রম করে এসে একজন অ্যাথলিট, একজন ট্রায়াথলিট, একজন ডুয়াথলিট কিভাবে মেন্টালি নিজেকে স্ট্রং করে গড়ে তোলেন, যার কারণে কিন্তু তাদের সফলতার ঝুড়িতে ব্রোঞ্জ,
সিলভার এবং চ্যাম্পিয়ন হওয়ার মতো কিন্তু অভিজ্ঞতাগুলো যুক্ত হয়। এবারে আমরা চলে যাব রেজওয়ানা আপুর কাছে, শুনবো তার আন্তর্জাতিক একটি সফরের কথা। সেখানে ওনার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছে। আপু, আপনি যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু শেয়ার করেন। থ্যাংক ইউ আপু। আমার 2024 সালের 16তম কাঠমান্ডুর যে ম্যারাথনের আসরটা ছিল, সেখানে আমি প্রথম বাংলাদেশি পেসার হিসেবে আমন্ত্রণ পাই, অ্যাজ আ বাংলাদেশি ফ্ল্যাগ বেয়ারার হিসেবে। এটা আমার জন্য পেসিংয়ের, যদি বলি যে আমার আগে কখনো পেসিংয়ের বাংলাদেশে অন্তত পূর্বের অভিজ্ঞতা ছিল না, এটা বলা যায় যে আমার নিজের ডেবিউ এবং ইন্টারন্যাশনালি আমার বাংলাদেশের পক্ষ থেকে ডেবিউ। একটা শুধু নারী হিসেবে না, বাংলাদেশের প্রথম বাঙালি হিসেবে একজন পেসার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশকে, নিজের জাতীয় পতাকাকে বেলে ধরার মানে যে অভিজ্ঞতাটা, সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং যেখানে 18টা দেশ পার্টিসিপেট করে, তার মধ্যে যখন লাল সবুজের বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আমি পুরো মাঠটাকে প্রদক্ষিণ করি, সেখানে সবাই বাংলাদেশ বলে একটা চিৎকার দিচ্ছিল, সেটা আসলে বোঝানোর মতো আসলে আমার ভাষা নেই। সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এটা শিউলি আপুও বলতে পারবেন যে যখন নিজের একটা পরিশ্রমের পরে আপনি যখন সাকসেসটা পান, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের কাছে। আর নারী হিসেবে বলবো যে নারীদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা সবসময় বেশি। রানিংয়ের জন্য বলেন, সাইক্লিংয়ের জন্য বলেন, প্রতিটা অ্যাথলিট হিসেবে, ইভেন অন্যান্য খেলার কথাও যদি বলি, আমরা একটু পিছিয়েও আছি এবং কিছুটা আমরা মানে সুযোগ সুবিধাগুলোও অতটা পাই না। সেক্ষেত্রে নেপাল যখন আমাকে মানে যখন ইনভাইটেশন দেয়, তারা আমাকে সবসময় চেষ্টা করেছেন যে একজন নারী হিসেবে তাদের নারীরাও যাতে আরেকটু এগিয়ে যেতে পারে। তাদের প্রেস কনফারেন্সগুলোতেও তাদের মেইন মোটর থিমটাই ছিল অ্যাকচুয়ালি নারীরাও সমানভাবে এই মানে ক্রীড়াঙ্গনে যাতে সমানভাবে চলতে পারে, সেটা নিয়ে। তো নিজের এই অভিজ্ঞতাটা আসলে আমার প্রথম অভিজ্ঞতাও যদি বলি, আমার কাছে এটা অনেক অনেক বিশাল বড় পাওয়া। আর এটার পরেই আসলে বাংলাদেশের মধ্যে প্রথম নারী হিসেবে এই খেতাবটা পাওয়া আমার হয়েছে, যে প্রথম নারী পেসার হিসেবে। সেক্ষেত্রে ইউএনডিপিও আমাকে অনেক একটা ফিচার হিসেবে রেখেছিলেন, মানে প্রথম নারী পেসার হিসেবে। আমার জন্য প্রথমটা আসলে সেরা। চমৎকার, চমৎকার। অডিয়েন্স যারা আছেন তাদের মধ্যে ছেলে মেয়ে সবাই তো আমাদের অনুষ্ঠান দেখেন, তো তাদের জন্য একটু জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু দৌড় প্রতিযোগিতা কিংবা দৌড়বিদ এই শব্দগুলোর সাথে কিন্তু পরিচিত, কিন্তু ডুয়াথলিট, ট্রায়াথলিট এই শব্দগুলো আমাদের জন্য কিন্তু নতুন ছিল কিছুদিন আগের পর্যন্ত কথা। এবং পরবর্তীতে আমরা দেখেছি ডুয়াথলিট এবং ট্রায়াথলিট এই শব্দগুলো কিন্তু খুব সাধারণের পর্যায়ে নিয়ে গেছেন শিউলি আপুর মতো আপুরা, যারা প্রতিনিয়ত এই নিজেদের ট্রেনিং ট্র্যাকে নিজেদের জীবনে চ্যালেঞ্জ অতিক্রম করে করে নিজেদেরকে সফলতার চূড়ায় আনতে পেরেছেন। আপুদের কাছে আরও শুনবো তাদের কথা। এবারে দোনোজনকে একই প্রশ্ন করতে চাই। প্রথমে আপুর কাছ থেকে উত্তরটা আশা করবো এবং পরবর্তীতে রেজওয়ানা আপুর কাছ থেকে। আমাদের দেশে যে কোনো ধরনের খেলা যখন একজন মেয়ে প্র্যাকটিস করেন, একজন স্পোর্টস পার্সন যে ফিমেল অ্যাথলিটদেরকে এমনিতেই অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়, তার উপর দিয়ে আমাদের পৃষ্ঠপোষকতার অভাব থাকে এবং এই স্পোর্টসের এরেনাটা বা এই ইন্ডাস্ট্রিটা খুব একটা গ্ল্যামারাস না, কারণ যেহেতু একটা কাঠখোট্টা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়। কিন্তু দেশের বাইরে যখন আমরা তাকাই তখন আমরা দেখি যে অনেক কাঠখোট্টা টাইপের খেলাও যারা খেলেন সেই ফিমেল অ্যাথলিটদেরকে খুব সুন্দরভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের ইন্ডাস্ট্রিতে এমন সুন্দর করে প্রেজেন্ট করা হয় যাতে তাদেরকে এবং তাদের ব্র্যান্ড ভ্যালুকে ধীরে ধীরে বাড়ানো সম্ভব হয়। আমাদের দেশে আমরা কেন ব্যর্থ হচ্ছি এটা করতে? ফার্স্ট অফ অল যদি বলি যে আসলে স্পোর্টস ধারণাটাই আমাদের দেশে মানুষের কাছে মানে কোনো ভ্যালু অ্যাড করে না আসলে এটার সাথে। মানে স্পোর্টসটাকে মনে করা হয় যে ধরেন একদম শৈশবের কথাই যদি বলি, বাবা মারা কী করেন, একজন শিশু যখন বড় হয় সে যখন একটু খেলতে যেতে চায় তখন জোর করে টেনে ধরে এনে টেবিলে বসায়, বলে যে আগে পড়াশোনা তারপর খেলাধুলা। মানে হয়তো নিশ্চয়ই একটা ডিসিপ্লিন দরকার জীবনে, কিন্তু তার মানে এই না যে স্পোর্টসটাকে একদম মানে নেগলেক্ট করা, এরকম ব্যাপারটা না। তো আমাদের আসলে ছোটোবেলা থেকে আমরা বেড়ে উঠে যে স্পোর্টসটা একটা মানে বাড়তি একটা জিনিস, যে এইটা আসলে গুরুত্বপূর্ণ বেশি না, তোমাকে আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে বড় চাকরি করতে হবে, মানে হাই হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতে হবে, এইরকম একটা ধারণা। তো দেখা যায় যে পরিবার থেকে তো হয় না, আবার রাষ্ট্রীয়ভাবেও স্পোর্টসটাকে খুব একটা প্রায়োরিটি আসলে দেওয়া হয় না সে অর্থে। এবং এর মধ্যে ডিসক্রিমিনেশনটা অনেক বেশি ছেলে এবং মেয়েদের মধ্যে। ছেলেদের যাও একটু দেওয়া হয়, মেয়েদের তো প্রশ্নই আসে না যে খেলাধুলা করবে। তো রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা না থাকা, মানুষের মধ্যে এই একটা মানে বিভ্রান্তি থাকা যে আসলে স্পোর্টস নিয়ে কোনো ভালো কোনো ধারণা তাদের মধ্যে না থাকা, সব মিলে স্পোর্টসটা আসলে দাঁড়াতেই পারেনি আমাদের দেশে। যে কয়েকটা ধরেন ক্রিকেট হয়তো একটু নাম কুড়িয়েছে, মানে ফুটবল
এই দু একটা হাতে গোনা খেলা ছাড়া, এবং সাইক্লিংটাকে তো এখনো পর্যন্ত স্পোর্টস হিসেবে খুব কমই গণনা করা হয় আমি যতদূর দেখি। তারপর ধরেন দৌড়, সেটাকেও মানুষজন খুব হেয়ভাবে নেয়। আমি দেখতাম যে আগে যখন আমরা প্র্যাকটিস করতাম, মানুষজন বলতো যে পাগলের মতো দৌড়াচ্ছে, এইরকম একটা কমেন্ট করছে যে দৌড়ে কি হবে, এরকম টাকা দেয়। মানে এই প্রতিযোগিতাগুলোতে যখন আমরা যাই, তোমরা কি টাকা পাও? টাকার বিষয়টা তো রিসেন্ট অ্যাড হয়েছে, আগে তো খুব বেশি প্রাইজ মানি ওভাবে ইভেন্টগুলোতে দিত না। তো মানে এগুলো করে কি হবে, এইরকম একটা প্রশ্ন। তাহলে দেখেন স্পোর্টস সম্পর্কে কোনো পজিটিভ ভাবনাই আমাদের সোসাইটিতে গড়ে ওঠেনি। এটার মানে দায় তো নিশ্চয়ই রাষ্ট্রের আছে। রাষ্ট্র সেই জায়গাটা প্রপার গাইডলাইন ইউটিলাইজ করতে পারেনি, মানুষের মধ্যে সেই চেতনাটা তৈরি করতে পারেনি। স্কুল পর্যায়ে স্পোর্টস এখন হয়তো কিছুটা গড়ে উঠছে, জনপ্রিয় হচ্ছে বা সরকারি উদ্যোগে হচ্ছে কোথাও কোথাও, কিন্তু এটা অনেক দেরিতে শুরু হয়েছে। সব মিলে আসলে স্পোর্টসের অবস্থানটা ভালো কখনোই দাঁড়াতে পারেনি। আপু, যেহেতু আমি একই প্রশ্ন দুজনকে করেছিলাম, আপনার কাছ থেকে একটা উত্তরণের পথ আশা করছি যে আসলে কি কি করলে পরে আমরা এই মেয়ে অ্যাথলিটদেরকে অনেক বেশি ফ্রন্টলাইনে আনতে পারবো, এবং যারা আসলেও ক্রীড়াঙ্গনে থাকতে চায়, যারা খেলতেই পছন্দ করে যেসব মেয়েরা, ওদেরকে কিভাবে আরো উৎসাহ প্রদান করা যায়? আচ্ছা, সেক্ষেত্রে নিজের আমি একটা ছোট্ট কথা বলি আপু। আমি তো খুব ছোটবেলা থেকেই হ্যান্ডবল খেলতাম। আমি এখন বর্তমানে কিন্তু মানে আইএইচএফ এর ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের আমি একজন সার্টিফাইড কোচ। সো আমি যখন খেলতাম, আমার আম্মু আমাকে না করতো, কিন্তু আমার আব্বুর দিক থেকে কোনো বাধা আমি পাই নাই। বাট বলছে যে পড়াশোনা যাতে ক্ষতি না হয়। আমি যখন ক্লাস 8-এ থাকতে সাইকেল চালানোটা শিখি, আমার এলাকার মানুষ ঘর থেকে বের হয়ে দেখতো যে আরে দেখো মেয়ে মানুষ সাইকেল চালাচ্ছে। খুব একটা আগ্রহের ব্যাপার ছিল। যখন বড় হলাম, আমার আব্বু আসলে বলতেছে যে বাবা একটু পড়াশোনাটার দিকে ফোকাস করো। এরপরে আস্তে আস্তে গিয়ে যখন আমি বুঝতে পারলাম যে আপু আমার মেইন, আমি যদিও ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছি, তারপর আমি বুঝতে পারলাম যে না, আমার মেইন ফোকাসটা আসলে স্পোর্টসের দিকে, এটাকে আমি পছন্দ করি এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা সম্ভব। এখনো যদি বলি যে আমাদের স্পোর্টস সেক্টরে পি টিচার যাদেরকে বলে, ফিজিক্যাল এডুকেশন টিচার, তাদের স্তর কিন্তু একজন নর্মাল টিচারের থেকে অনেক নিচে থাকে, এবং তারা একই পরিমাণ পরিশ্রম করলেও তাদের স্যালারিটা হয় খুবই কম। খুবই কম বলতে খুবই কম, যেটা ঢাকার মতো একটা শহরে চলাফেরা করার জন্য, জীবন যাপনের জন্য খুব কঠিন। সেইটার থেকে যদি বলি যে একজন পিই টিচারকে সাধারণ শিক্ষকের মতো একটা মর্যাদা দেয়া হয় না। এটাতে গেল ফিজিক্যাল এডুকেশন সেক্টর, টিচিং সেক্টরের কথা। সেকেন্ড, অ্যাথলিট হিসেবে আসলে উত্তরণের একটা ব্যাপার হলো, আমরা মেয়েরাও, আমাদের আসলে সোসাইটিরও কিছু দোষ আছে। যারা খেলাধুলাতে অ্যাকচুয়ালি ঢুকে যায়, তাদেরকে ওইভাবে কিন্তু পড়াশোনার সুযোগটা দেয়া হয় না বিধায় হয়তো এসএসসি পর্যন্ত সে পড়াশোনা করছে, তাকে আনসার বা নেভির আন্ডারে স্পোর্টসের কোটায় নিয়ে নিচ্ছে, তারা কিন্তু পড়াশোনায় আগাতে পারছে না। আমাদের সামনের লাইফে আসলে স্পোর্টসের বাইরেও যদি কিছু করতে চাই, যে শিউলি স্বপ্ন মাপু যেমন জার্নালিস্ট হিসেবে আছেন, আমার মনে হয় যে কমিউনিকেশনটা খুব বড় একটা ব্যাপার। অডিয়েন্স, আমরা আপুদের কাছ থেকে আরো শুনবো। আমরা চলে যাচ্ছি এখন ব্রেকে। তোমরা আছো চ্যানেল এস এর আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। ফিরছি কিছুক্ষণের মধ্যে। ওয়েলকাম ব্যাক টু গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। চলছে চ্যানেল এসে। তোমরা যারা আমাদের সাথে আছো, আমরা কিন্তু চমৎকার দুজন অ্যাথলিটের সাথে কথা বলছিলাম। তারা একই সাথে নারী, পেশাগত জীবনে সফল এবং অ্যাথলিট হিসেবেও কিন্তু অনেক বেশি সফল। তবে তাদের কাছে তাদের সাথে ধাঁধা খেলবো, সেটার আগে তাদের সাথে কিছুক্ষণ গল্পও করব, এবং অডিয়েন্সদের জন্য থাকছে চমক। কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য চমকটা জানিয়ে দিব। শিউলি আপু, আপনার কাছে একটু জানতে চাই, আমরা খুব ভেরি রিসেন্ট, খুব সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি গত 2-3 বছর ধরে যে ধীরে ধীরে ম্যারাথন প্রতিযোগিতাগুলোতে এবং অন্যান্য আরো প্রতিযোগিতাগুলোতে ছেলেদের পোডিয়ামের সংখ্যা বাড়ছে, মেয়েদের পোডিয়ামের সংখ্যা কমছে। কেন? মেয়েদের পোডিয়াম কেন কমছে, এটার তো মানে সাধারণ একটা চিন্তা থেকে যদি বলি, যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে মেয়েদের তো মানে স্পোর্টসের সাথে লেগে থাকার সংখ্যাটাও তো অনেক কম তুলনামূলক। তার মধ্যে আবার ম্যারাথনের মতো একটা কষ্টকর জার্নি, সেটার জন্য যে শ্রম সময় দিতে হয়, সেটা আসলে তো খুব কমে এফোর্ড করতে পারে, এবং পারিবারিকভাবে সহযোগিতাগুলো কম পান তারা। তো এবং যারা আসেন তারা দীর্ঘদিন লেগেও থাকতে পারেন না, অনেকে পারিবারিক ঝামেলার কারণে বা ফ্যামিলি প্রতিবন্ধকতার কারণে থেমে যান মাঝপথে। তো যে প্রপার ট্রেনিং দরকার আসলে মেয়েদের, সেটা তারা নিশ্চয়ই ছেলেদের মতো নিতে পারেন না। যারা লেগে থাকেন তারাও কিন্তু অনেকগুলো মানে বাধা ধাপ পার হয়ে তারপর আসেন।
তো সেই জায়গা থেকে আসলে একদম সরলীকরণ করলেই বলা যায় যে আসলে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। আর রেজওয়ান আপু, আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি পাশাপাশি একজন শিক্ষক এবং তার পাশাপাশি একজন অ্যাথলিট, আপনি আপনার স্টুডেন্টদেরকে কিভাবে মোটিভেট করেন যে আসলে স্পোর্টসের পেছনে তোমাদেরকে স্পন্সর না করলেও তুমি তোমার নিজের থেকে হলেও এগিয়ে যাবে, এবং কিভাবে তুমি বাধাগুলোকে অতিক্রম করবে? প্রথম মোটিভেশনটা আমি ওদেরকেই বলি, কারণ আমার স্টুডেন্টরা অলওয়েজ আমার মানে চলাফেরা সবকিছু দেখে প্রথম মোটিভেশনটা পায়। এবং আমি তাদেরকে সবার আগে একটা কথা বলি যে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন এত বেশি ব্যস্ত, ওইটার বাইরেও যে আমাদের একটা লাইফ আছে। প্রথম ব্যাপারটা আসলে কি আসে, একটা ওয়েলবিং যে ব্যাপারটা, এখন ফিট বলতে আপনি কিন্তু শুধু ফিজিক্যালি ফিট সেই ব্যাপারটা আর নাই, এখন আপনি মেন্টালি কতটুকু ফিট সেই ব্যাপারটাও ইম্পর্টেন্ট। এখনকার এই জেনারেশনটা যেটা হয় যে খুবই বেশি ফ্রাস্ট্রেটেড, খুবই বেশি স্ট্রেসফুল থাকে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য এই মেন্টালি পিসফুল থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই জন্য তাদেরকে সবার আগে মোটিভেট করি, এই যে তুমি কালকে গিয়ে ক্লাসটার জন্য প্রিপারেশন নিবা, একটা প্রেজেন্টেশন দিবা, এটার জন্য তোমাকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এবং 30-এর পরেও তোমরা যদি আমার মতো করেই চলতে চাও, তখন গিয়ে আগে থেকেই এখন থেকে শুরু করতে হবে। এবং আমার দেখাতে আমার মোটামুটি প্রতি ব্যাচে যারা স্টুডেন্টরা যায় আস্তে আস্তে কিন্তু তারা রানিংয়ে আসছে, এবং এটার জন্য আমার খুবই ভালো লাগে, এই জিনিসটা আমার জন্য খুব গর্বের। অডিয়েন্স, তোমরা আছো চ্যানেল এসে, চলছে গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। গত সপ্তাহে কিন্তু অডিয়েন্সদের জন্য কুইজের প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর তোমরা দিয়েছো, এবং সেখানে লটারির মধ্য থেকে চমৎকার একজন উইনার কিন্তু আমরা পেয়ে গেছি। তোমাদের জন্য গত সপ্তাহের কুইজের প্রশ্ন ছিল, কমলা রঙের ছোট ফল, টক মিষ্টি তার স্বাদ, ভিটামিন সিতে ভরপুর, রোগ করবে বান, এটা কি? যার উত্তর তোমরা গার্লস পাওয়ার পেজে কুইজের যে পোস্ট দেওয়া ছিল সেটা নিচে কমেন্ট করেছো অনেক মানুষ, তাদের মধ্য থেকে লটারির মধ্য দিয়ে আমরা একজন উইনারকে পেয়ে গেছি। তার নাম হলো, তোমার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। ধাঁধা খেলার আগে আমার অডিয়েন্সদের জন্য রয়েছে এ সপ্তাহের কুইজের প্রশ্নটি হলো, ফাঁদ পেতে ধরি তাকে, ছুটে গেলে টানে, কিছুক্ষণে সীমানায় জয় করে আনে, গ্রাম বাংলার জনপ্রিয় কোন খেলা বলুন তো? তোমরা সবাই কিন্তু গার্লস পাওয়ার পেজে গিয়ে সেখানে যে কুইজের প্রশ্নের পোস্টটা দেওয়া থাকবে সেটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তোমার উত্তর লটারির মাধ্যমে এই সপ্তাহে হয়ে যেতে পারো, তুমিও একজন বিজয়ী, সো চেষ্টা করে যাও। চলে যাবো আমরা রেজওয়ানা আপুর কাছে। আপু, আপনাকে আমি ধাঁধার যে প্রশ্নটা করতে চাই, পায়ের জোরে দুনিয়া জয়, রোদ বৃষ্টিকে করে না ভয়, মাইলের পর ছুটে মাইল, বাংলার মুখ করে উজ্জ্বল, ম্যারাথনের লড়াকু মেয়ের নাম কি? ম্যারাথনের লড়াকু মেয়ে কাকে বলা হয়, কোন তার নামটা আর কি আমরা জানতে চাই। আমি আবারও বলে দিচ্ছি আপুর জন্য, পায়ের জোরে দুনিয়া জয়, রোদ বৃষ্টিকে করে না ভয়, মাইলের পর ছুটে মাইল, বাংলার মুখ করে উজ্জ্বল, ম্যারাথনের এই লড়াকু মেয়ের নাম কি? পাস। ওকে, রেজওয়ানা আপু কিন্তু উত্তর দিতে চাইলেন না। অডিয়েন্স, তোমাদের জন্য জানিয়ে রাখি, ধাঁধা যে খেলছেন আপুরা, তাকে যে প্রশ্নটা করা হবে এটার উত্তর যদি উনি দিতে পারেন তাহলে পাবেন উনি 30 নম্বর, আর যদি উত্তর দিতে না চান এবং ভুল উত্তর দেন সেক্ষেত্রে আমরা কেটে নিব 15 নম্বর। কিন্তু রেজওয়ানা আপু কিন্তু পাস করে দিল, উনি উত্তর দিতে চাইলেন না। আমি অডিয়েন্স এবং আমার গেস্টের জন্য জানিয়ে দিতে চাই, এই ধাঁধার উত্তর ছিল সুস্মিতা আচার্য। রেজওয়ানা আপুকে এবং আমার অডিয়েন্সদেরকে এবং শিউলি আপুকে বলে দিতে চাই, প্রথম পর্ব কিন্তু কুইজ খেলে আসার পরে আপু পেয়েছিলেন 10, এবারে উত্তর দিতে উনি চাইলেন না, তার মানে উনি তার ঝুলিতে সেই 10 নম্বরই রয়ে গেছে। দেখি শিউলি আপু কিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করেন এবং উইনার হয়ে যান। ওকে, শিউলি আপুর জন্য প্রশ্ন, সাইকেলে ওড়ে স্বপ্ন, পাহাড় নদী পথে চলে, দূর গগনে মন যে দোলে, পায়ে প্যাডেল হাতে রাস, সাইক্লিংয়ে করে যে রাজ, কে? অন্যতম জনপ্রিয় একজন সাইক্লিস্ট, ওনার নাম কি? এটা তো নিশ্চয়ই বাংলাদেশের না, ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বের না, আমরা বাংলাদেশের কথাই বলছি। প্লিজ আরেকবার। সাইকেলে ওড়ে স্বপ্ন, পাহাড় নদী পথে চলে, দূর গগনে মন যে দোলে, পায়ে প্যাডেল হাতে রাস, সাইক্লিংয়ে করে যে রাজ, এই সাইক্লিস্টের নাম কি? তিনি একজন অন্যতম জনপ্রিয় নারী সাইক্লিস্ট। দেখি শিউলি আপু কিন্তু আগের উত্তরটা খুব ঝটপট করে সুন্দর করে দিয়ে দিয়েছিলেন, এবারে দেখি কি করেন উনি। নারী সাইক্লিস্ট এপি তালুকদার। নো আপু, আপু আপু আরেকটু সময় নেবেন কি? সময় চলে যাচ্ছে। আপনি কি উত্তর দিতে চাচ্ছেন নাকি না?
চাচ্ছি, কিন্তু নারী সাইক্লিস্ট আমি মনে করতে পারছি না এটা। তার মানে ওকে, শিউলি আপু তাহলে পাস করেই দিল শেষ পর্যন্ত। আমি অডিয়েন্সদের জন্য এবং আমার গেস্টদের জন্য বলে দিতে চাই, এই অন্যতম জনপ্রিয় নারী সাইক্লিস্টের নাম হচ্ছে মারিয়া ইসলাম। ধাঁধা খেলার পর কিন্তু আমরা দেখলাম যে সম্পূর্ণ যদি আমরা নাম্বারটাকে টোটালটা করি তাহলে রেজওয়ানা আপু হচ্ছেন আমাদের আজকের উইনার, কারণ প্রথম পর্বের কুইজে কিন্তু রেজওয়ানা আপু সঠিক উত্তর দিয়ে 10 নম্বর পেয়ে গিয়েছিলেন এবং শিউলি আপু কিন্তু তখন শূন্য ছিল। তার মানে শেষ পর্যন্ত শিউলি আপু শূন্যতেই আছেন, কিন্তু তারপর এটা যেহেতু প্রতিযোগিতা, একজন জয়ী হবেন, একজন বিজিত হবেন। এখন আমরা পুরস্কার তুলে দিব, প্রথমে হচ্ছে রেজওয়ানা আপুর হাতে। পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে রেজওয়ানা আপুর জন্য রয়েছে চমৎকার একটি গিফট হ্যাম্পার। এবারে আমরা তুলে দিব বিজিত হয়েছেন যিনি, শিউলি শবনম আপু, তার হাতে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার একটা গিফট। অডিয়েন্স, তোমাদের নিশ্চয়ই এতক্ষণ অনেক ভালো লেগেছে ইনফরমেটিভ আড্ডা। এবারে শেষ আমি আপুদের কাছ থেকে তাদের কিছু কথা শুনতে চাই। শিউলি আপু, আজকের অনুষ্ঠান অ্যাটেন্ড করে আপনার কেমন লাগলো, এবং আপনি আসলে আমাদের অডিয়েন্সের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে যারা স্পোর্টস প্র্যাকটিস করতে চান, তাদের জন্য যদি কিছু বলেন। আচ্ছা, প্রথমেই বলি আপনার প্রোগ্রাম সম্পর্কে যে আসলে খুবই ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় যে, কারণ আমরা তো নারী অ্যাথলেট, আলাদা করে যদি বলি যে অ্যাথলেটদের আসলে কথা বলার জায়গাগুলো খুবই কম। মানে আমাদের যে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, কিভাবে আমরা ফেস করে সামনের দিকে আগাই, সেগুলো আসলে খুব কমই আছে আর কি, সেই প্ল্যাটফর্মগুলো। তো এরকম একটা চ্যানেল এই যে আয়োজন করেছে, এটার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ যে এত সুন্দর আপনি প্রেজেন্ট করেছেন, হোস্ট হয়েছেন, খুবই ভালো লেগেছে। আর যারা মানে স্পোর্টসের লাইফটাকে আসলে বেছে নিতে চান বা আগ্রহ আছে, তাদেরকে বলবো যে আসলে স্পোর্টস দূর থেকে এটাকে যতটা কঠিন মনে হয়, আপনি যখন একবার যুক্ত হয়ে যাবেন, এটা আপনাকে এক ধরনের কমফোর্ট দেবে, আনন্দ দেবে, যে এটা আসলে আপনার মনে হবে যে জীবন আসলে এটা ছাড়া অপূর্ণ, এবং এই স্পোর্টসটা আপনাকে জীবনে বেঁচে থাকতে, সুন্দর থাকতে মোটিভেট করবে। চমৎকার। এবারে চলে যাবো রেজওয়ানা আপুর কাছে। আপু, আপনার আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো, এবং আমাদের অডিয়েন্সদের জন্য যদি কিছু বলার থাকে। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার খুবই ভালো লেগেছে। এই যে শিউলি আপু যেটা বলেন, সেটাই আসলে আমাদের নারীদের স্পোর্টসম্যান হিসেবে কোথাও নেই, কোনো তেমন প্ল্যাটফর্ম নেই যেখানে গিয়ে আমরা কথা বলতে পারি। সো গার্লস পাওয়ার নামটাই একটু আসলে নিজের কাছে একটু আলাদা, নিজের ভেতরে মনে হয় যে একটা শক্তি বহন করে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ চ্যানেল এসকে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য। থ্যাংক ইউ আপু আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমাদের সব দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আসলে স্পোর্টস সেক্টরে আসতে চান, কবি নজরুল ইসলামের রণসঙ্গীত আছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। এটা যদি একটু মাথায় রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনার এগিয়ে যেতে কোনো ভয় লাগবে না, আপনি নিঃসন্দেহে নির্ভয়ে এগিয়ে যেতে পারেন। চমৎকার। চ্যানেল এস এর আয়োজন গার্লস পাওয়ার চলছিল, তোমরা এতক্ষণ আমাদের সাথে ছিলে। আমাদের সাথে দুজন চমৎকার গেস্ট ছিল, ওনারা ওনাদের কথাগুলো বললেন, এবং আশা করি যারা অডিয়েন্স আছো, তারা এতক্ষণের এই আলোচনা থেকে যদি স্পোর্টস কিংবা ক্রীড়াপ্রেমী তুমি হয়ে থাকো, তাহলে তুমি নিজের মধ্যেও সেই মোটিভেশন বা সেই ভাইবটা আসলে পেয়ে গেছো। গার্লস পাওয়ার অনুষ্ঠানের উদ্দেশ্যই কিন্তু এটা, যে গার্লসদেরকে একটু বেশি করে পাওয়ারফুল করা। চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও খুব দ্রুত। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং স্পোর্টসের সাথেই থাকো।